এটি মূলত অ্যানিমেলের বর্জ্য, ম্যানিওর, কাউ ডাং, পোল্ট্রি লিটার, অন্যান্য অ্যানিমেলের যে ফিসেস গুলি আছে বিষ্ঠা, এটি কোন অ্যানিমেল থেকে আমরা কতটুকু পাই বা কোন অ্যানিমেল কতটুকু ম্যানিওর প্রডিউস করে, এটার একটা ধারণা তোমাদের থাকতে হবে। সাধারণত অ্যানিমেল গুলির বডি ওয়েটের 4 থেকে 6, 7, 8% ম্যানিওর হিসেবে এক্সক্রিট করে, আর এটাকে আমরা বলি ম্যানিওর প্রোডাকশন। অ্যানিমেল তার বডি ওয়েটের 4%, 5%, 6 বা 7% প্রতিদিন বর্জ্য হিসেবে বের করে দেয়। এটাই হলো আমাদের ম্যানিওর। কোন অ্যানিমেল কত পার্সেন্ট সেটি তো তোমরা থিওরি ক্লাসে জানো নাকি? থিওরি ক্লাস থেকে শিখছো? বখতিয়ার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্যাটেল কতটুকু ম্যানিওর দেয়? স্যার একটা গাভী মনে করো 200 কেজি ওজন, সে কতটুকু ম্যানিওর দেবে? 200 কেজি হলে স্যার 4 কেজি। মুশকিল। আমরা ধরে নেই 7% এর মতো ম্যানিওর দেয় ক্যাটেল। 100 কেজিতে যদি 7 কেজি দেয়, 200 কেজি ওজন দাস 14 কেজি স্যার, 14 কেজি। 14-15 কেজি দিবে। এই জন্য যেগুলি হাইব্রিড ক্যাটেল, ফ্রিসিয়ান বা বডি ওয়েট যদি বেশি, ম্যানিওরের পরিমাণ বেশি, খাবেও বেশি। যে যত খাবে সে তত ম্যানিওর দিবে। মুরগি বডি ওয়েটের 4% বা 5% দেয়। একটা মুরগি যদি 1 কেজি ওজন হয়, তাহলে সে দেবে 50 গ্রাম। 2 কেজি ওজন হলে 100 গ্রাম। এটা একটা থাম রুলের মতো। একুরেট হয় না, কিন্তু একুরেটের বাস্তবতার কাছাকাছি। এগুলি তোমাদের শিখতে হবে। রকিব স্যার এটার চার্ট দেয়, আমি জানি। স্যার এগুলো পড়ায়। রকিব স্যারের কাছে চার্ট আছে। কম্পোজিশন কি, ক্যাটেল ম্যানিওর বা রুমিনেন্টের ম্যানিওরের এক ধরনের কম্পোজিশন, ফাইব্রাস ম্যাটেরিয়ালস বেশি থাকবে, সেলুলোজ, সেমিসেলুলোজ বেশি থাকবে, লিগনিন, পেকটিন, আনডাইজেস্টেড ফিড ম্যাটেরিয়ালস এগুলি বেশি থাকবে, ফাইব্রাস পার্ট। আবার যেগুলি পোল্ট্রি বা নন রুমিনেন্ট, তাতে ফাইব্রাস ম্যাটেরিয়ালস কম থাকে, কনসেন্ট্রেট পার্ট বেশি থাকে। এই কম্পোজিশনের মধ্যে ভিন্ন হয়। ফাইবার পার্সেন্টেজ কম বেশি, প্রোটিন পার্সেন্টেজ কম বেশি, সিপি পার্সেন্টেজ এগুলি কম বেশি। এগুলি জানতে হবে এই জন্যই, কারণ ম্যানিওরের কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে তার ডিগ্রেডেশন। আমরা যে কম্পোস্ট করব, কম্পোস্টিং এর সময় মূলত ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন, মাইক্রোবিয়াল ডিকম্পোজিশন সেটি হয়। মাইক্রোবস কিন্তু এই তোমার এই গোবর টোবর খায় না, বুঝছো তো? মাইক্রো অর্গানিজম গোবরটাকে কিভাবে ডিগ্রেড করে? কেঁচো কি করে? ভার্মি কম্পোস্টিং কি হয়? কেঁচো itself engulf the waste materials. কেঁচো এগুলি খায়। গোবর কি করে? কেঁচো গোবর খেয়ে ফেলে। কেঁচোর পেটে কেঁচোর ডাইজেস্টিভ এনজাইম দ্বারা এগুলি হজম হয়। গোবরের মধ্যে যে ফাইবার গুলি আছে, ফাইব্রাস ম্যাটেরিয়ালস, অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে, সিপি আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট, সবগুলোই কি হয়?
কেঁচুর এনজাইম দ্বারা ডাইজেস্ট হয়, কেঁচু এগুলিকে হজম করে ফেলে। এরপরে কেঁচু যে পায়খানা করে, এই কাস্টিংস অফ দ্য ওয়ার্ম, কেঁচুর যে পায়খানা, এটাই হলো ভার্মি কম্পোস্ট। কম্পোস্টিং এর ক্ষেত্রে কি হয় বখতিয়ার? জি স্যার। কম্পোস্টিং এর ক্ষেত্রে কি হয়? স্যার প্রত্যেকটা কোর্স শেষ করে পরবর্তী ধাপে যাচ্ছে, এগুলি না বুঝতে মুশকিল না? হুম? স্যার ফার্স্টে তো আহ, চেষ্টা করো। জি আমি স্যার, help ওই করব। অ্যারোবিক স্যার অর্গানিজমের মাধ্যমে স্যার এনভায়রনমেন্ট কন্ডিশন যেগুলো আছে স্যার, স্যার একটা স্যার মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা স্যার মাইক্রো এনভায়রনমেন্টাল কন্ডিশনের মাধ্যমে স্যার অ্যারোবিক অর্গানিজম গুলো স্যার গ্রোথ করা হয়, যেগুলো স্যার ওয়েস্টকে স্যার কম্পোস্টে ট্রান্সফার করে। ওই মাইক্রো এনজাইম টেনজাইম বলবো না, এনজাইম মাইক্রো এনজাইম হয় না, এনজাইম জি স্যার। মাইক্রো অর্গানিজম, জি স্যার। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যাক্টিনোএসিডিস, এগুলো হলো মাইক্রো অর্গানিজমস। স্যার এরা এনজাইম সিক্রেট করে, they secretes the enzyme। এই এনজাইমগুলি এখানে মানে ভেরিয়াস ধরনের এনজাইম আছে। মূলত সেলুলোজকে ভাঙতে হবে, সেলুলেজ, হেমিসেলুলেজ, এই সমস্ত এনজাইম। কত ধরনের কত এনজাইম সিক্রেট করে, যত ধরনের ফ্রোজন আছে, যত বর্জ্যকে ভাঙার জন্য যা লাগে সবই মাইক্রোবস দেয়। মাইক্রোবিয়াল এনজাইম দ্বারা বায়োমাস ডিকম্পোজ, বায়োমাসটা ভেঙে যায়, সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, এগুলো ভেঙে যায় জি স্যার। থ্রো মাইক্রোবিয়াল এনজাইম, মাইক্রোবসের এনজাইম দ্বারা। মাইক্রোবসের এনজাইম দ্বারা যখন ভাঙবে কি হবে? হিট উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়। যখন বায়োমাস ভেঙে যায় তখন প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, তাপ। এই তাপের ফলে স্তূপটা, কম্পোস্টিং এর যে স্তূপ, বায়োমাসের যে স্তূপটা আছে, পাইল, কম্পোস্টিং পাইল, এটি গরম হয়ে যায়, হিট হয়। এই হিট যখন বেড়ে যায়, প্রচন্ড হিট যখন হয়, এই তাপের ফলে এর ভিতরের লার্ভা, প্যারাসাইট, প্যাথোজেন, এগুলি সব নষ্ট হয়, উইড সিড, এগুলো নষ্ট হয়ে যায়। মূলত তাপের ফলে এগুলি নষ্ট হয়। লাইভ অর্গান, মানে যেগুলি থাকে ক্ষতিকর, ক্ষতিকর জিনিসগুলি, প্যারাসাইট, লার্ভা, উইড সিড, এগুলি, তারপরে ক্ষতিকর যে সমস্ত মাইক্রো অর্গানিজম, প্যাথোজেন, এগুলি সব মরে যায়। কম্পোস্টিং হলো আসলে অ্যারোবিক প্রসেস। কম্পোস্টিং কি? অ্যারোবিক প্রসেস। বাতাস লাগবে। তুমি যে কম্পোস্টিং এর স্তূপ করবো, বেশি বড় স্তূপ করে ফেললে কি হবে? সারফেসে বাতাস লাগবে, কিন্তু কম্পোস্টিং পাইলের ভিতরের অংশ অ্যানারোবিক থাকবে। এই অ্যানারোবিক হয়ে গেলে, অ্যানারোবিক কন্ডিশনে বায়োমাস থেকে মিথেন উৎপন্ন হয়। মিথেন জানো তো, বায়োগ্যাসের মূল মেকানিজম কি? অ্যানারোবিক কন্ডিশন হতে হবে। রোমানের মধ্যে যে অ্যানারোবিক কন্ডিশন, রোমানের ভিতরে হলো অ্যানারোবিক, অক্সিজেন নাই। এই অ্যানারোবিক কন্ডিশনে কিছু অর্গানিজম আছে, অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমস। এগুলি 3-4টা ধাপে, সর্বশেষ ধাপটা হলো মিথেনোজেনেসিস। ওই ধাপে গিয়ে মিথেন তৈরি। এখন আমরা কম্পোস্টিং যে করবো, এই কম্পোস্টিং এর পাইলের ভিতরে যদি অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে যায়, যদি অক্সিজেনের অ্যাবসেন্ট, মানে হয়ে যায়, অনুপস্থিতি হয়, অক্সিজেন না থাকে, সেই ক্ষেত্রে কম্পোস্ট পাইলের ভিতরেও এই মিথেন তৈরি হবে, মিথেন এমিশন হবে এই কম্পোস্টিং পাইল থেকে, যেটি পরিবেশের জন্য ক্ষতিকর। আর এতে মানে এই কম্পোস্ট কোয়ালিটিও খারাপ হয়ে যায়। নাইট্রোজেন, অ্যানারোবিক কন্ডিশন নাইট্রোজেন থাকে না। যদি কম্পোস্ট পাইলের ভিতরে বাতাস না থাকে, অক্সিজেন না থাকে, সেক্ষেত্রে এই কম্পোস্টের ভিতর থেকে নাইট্রোজেন গুলি লস হয়ে যায়।
এই রিঅ্যাকশনগুলি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম থিওরি ক্লাসে। অ্যারোবিক কন্ডিশনে নাইট্রিফিকেশন রিঅ্যাকশন হয়, সেটা হলো অ্যামোনিয়াম নাইট্রোজেন থেকে নাইট্রেট এবং নাইট্রাইট, যেটি প্ল্যান্ট নিতে পারে সরাসরি। এই জন্য কম্পোস্ট যখন খেতে দিব, এখান থেকে প্ল্যান্ট নাইট্রোজেন পাবে, নাইট্রেট এবং নাইট্রেট পাবে। আর যদি আমরা এই অ্যারোবিক কন্ডিশন মেনটেন করতে না পারি, ভিতরে অ্যানারোবিক হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিনাইট্রিফিকেশন হবে, নাইট্রোজেন পুরোটাই লস হয়ে যাবে। নাইট্রেট থেকে আবার নাইট্রোজেন গ্যাস লস হয়ে যাবে। নাইট্রোজেন গ্যাস লস হয়ে গিয়ে এটা শুধু বায়োমাস থাকবে, কিছু অর্গানিক সাবস্টেন্স পাবে প্ল্যান্ট, কিন্তু এখান থেকে জমি কিছু অর্গানিক সাবস্টেন্স পাবে, কিন্তু নাইট্রোজেন পাবে না প্ল্যান্ট। এই জন্য কম্পোস্টিং পাইল সবসময় অ্যারোবিক রাখতে হবে। সিফাত, বুঝতে পারতেছো এগুলি? জি স্যার। কম্পোস্টিং হলো অ্যারোবিক। আর কেউ যদি বলে অ্যানারোবিক কম্পোস্টিং করবো, অ্যানারোবিক করলে সেটি কম্পোস্ট হবে। কম্পোস্ট মাস্ট বি ইন অ্যারোবিক কন্ডিশন, বাতাস থাকতে হবে। বাতাসের উপস্থিতিতে তোমার নাইট্রোজেনটা কনভার্ট হয়ে নাইট্রেট বা নাইট্রেট ফর্মে থাকবে, এটি প্ল্যান্ট এখান থেকে নিউট্রিয়েন্ট পাবে বা নাইট্রোজেনাস নিউট্রিয়েন্ট গুলি সে আপটেক করতে পারবে। এই জন্য কম্পোস্টিং এর আগে তোমাকে এনশিওর করতে হবে যে কম্পোস্ট পাইলের ভিতরে যেন পর্যাপ্ত অক্সিজেন থাকে। এই জন্য যদি আমরা ফোর্সফুলি অক্সিজেন না দিতে পারি, কম্পোস্ট পাইলের নিচ থেকে যদি অক্সিজেন দেওয়ার ফেসিলিটি না থাকে, সেই ক্ষেত্রে আমাকে টার্নিং করতে হবে প্রতি 10 দিন বা ম্যাক্সিমাম 15 দিন, 2 সপ্তাহ পরে অবশ্যই টার্নিং দিয়ে দিতে হবে। কারণ টার্নিং দিলে কি হয়, অক্সিজেন মিক্স হয়, কম্পোস্ট পাইলের সাথে অক্সিজেন মিক্স হয়। অক্সিজেন মিক্স হলেই এখানে কেমিক্যাল চেঞ্জগুলি, নাইট্রোজেনের যে চেঞ্জটা সেটি হয়, নাইট্রেট ফর্মে চলে আসে। আর যদি কম্পোস্টিং এর আর যদি টার্নিং না করি, যেমন আমাদের গ্রামাঞ্চলে একটা স্তূপের মধ্যে সারা বছর গোবর ফেলে, ওখানে কোনো টার্নিং করা হয় না, বাতাস মিক্সিং এর সুযোগ থাকে না, সেখানে আসলে নাইট্রোজেন থাকে না। দেখবো যে গোবর পচে গেছে ঠিকই, কিন্তু ভিতরে কোনো নাইট্রোজেন নাই আসলে। এই জন্য আমরা যে কম্পোস্টিং করবো, আজকে ক্লাসটা আসলে আমি শুরু করতে চাচ্ছি কম্পোস্টিং দিয়ে। কম্পোস্টিং, হাউ টু প্রিপেয়ার কম্পোস্ট, কিভাবে আমরা কম্পোস্ট তৈরি করবো ফ্রম ম্যানিউরস। সেটি গরুর গোবর হতে পারে, কাউডাং হতে পারে, বা পোলট্রি লিটার, লেয়ার লিটার বা ব্রয়লার লিটার, ছাগল ভেড়ার বিষ্ঠা বা ঘোড়ার বিষ্ঠা, ইভেন এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ, যে কোনো বায়োমাস, যে কোনো বর্জ্য, সেটা অর্গানিক যদি হয়, যে কোনো অর্গানিক বর্জ্য থেকে, অর্গানিক সাবস্টেন্স থেকে আমরা কম্পোস্ট তৈরি করতে পারি। কম্পোস্ট তৈরির যে 4টা 5টা রিকোয়ারমেন্ট আছে, প্রথমেই হলো তোমার ময়েশ্চার ব্যালেন্স করতে হবে। ময়েশ্চার বেশি ভিজা, লিকুইড কম্পোস্ট করা যাবে না, শুকনা ড্রাই কম্পোস্ট করা যাবে না। তোমাকে ময়েশ্চার একটা স্ট্যান্ডার্ড আনতে হবে, সেগুলো 65 থেকে 70 বা 60 থেকে 70 এর মধ্যে ময়েশ্চার পার্সেন্টেজ 60 থেকে 70 এর মধ্যে রাখতে হবে। ওয়াইড রেঞ্জ 70% এর বেশি হয়ে গেলে এটা মানে ভিজা ভিজা থাকবে, আর মাঝখান দিয়ে এয়ার ফ্লো হবে না, বাতাস চলাচল করতে পারবে না। এয়ার ফ্লো না হওয়ার ফলে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, যেটা কম্পোস্ট কোয়ালিটিকে খারাপ করে দেবে, নাইট্রোজেন লস হয়ে যাবে। আর এর মধ্যে কিছু ওই যে মিথেন হিসেবে লস হয়, মিথেন হিসেবে কার্বন ডাইঅক্সাইড হিসেবে লস হয়, কিন্তু পরিবেশের ক্ষতি। তো নর্মালি কম্পোস্ট পাইল থেকে কার্বন ডাইঅক্সাইড লস হয় এবং অ্যামোনিয়া লসও হয়, সেটি ডিপেন্ড করে তার পারিপার্শ্বিক অবস্থার উপরে, টার্নিং কেমন হচ্ছে বা সিএন রেশিও কেমন, এই সবগুলির উপরে নির্ভর করে নাইট্রোজেন লসের পরিমাণ। নাইট্রোজেন লস 25% থেকে শুরু করে 80% পর্যন্ত নাইট্রোজেন লস হয়ে যেতে পারে
কম্পোস্টিং এর সময়। যেখানে 20 বা 25% নাইট্রোজেন লস হয় সেটাকে আমরা বলি খুব ভালো কম্পোস্ট। আমরা চাবো মানে পুরোপুরি কম্পোস্টের মধ্যে সম্পূর্ণ নাইট্রোজেনকে ফিক্স করা সম্ভব না, কিছু লস হয়ে যায় বিভিন্ন ইয়েতে, কেমিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে। তোমাকে ময়েশ্চার ব্যালেন্স করতে হবে। যদি তুমি দেখো, এই জন্য কম্পোস্টিং এর আগে তোমাকে ময়েশ্চার আগে টেস্ট করতে হবে ওভেন দিয়ে। আমরা স্যাম্পল নিয়ে যেই গোবর দ্বারা বা যেই কম্পোস্টিং ম্যাটেরিয়ালস দ্বারা কম্পোস্ট করবো সেটাকে আগে ওভেনে দিয়ে তার ময়েশ্চার টেস্ট করতে হবে। যদি 80% হয় তাহলে আমরা এখানে বাল্কিং ম্যাটেরিয়ালস বা ড্রাই ম্যাটেরিয়ালস অ্যাড করবো, যেমন সডাস্ট, শুকনা কাঠের গুঁড়া, শুকনা গাছের পাতা, শুকনা খড়, তারপরে শুকনা কাঠের গুঁড়া, এগুলি আমরা বাল্কিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করব টু রিডিউস ময়েশ্চার। এবং ফর স্ট্যান্ডার্ডাইজেশন অফ সিএন রেশিও, সিএন রেশিও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কম্পোস্টিং এর সময়। কার্বন নাইট্রোজেন রেশিও, যদি কার্বন নাইট্রোজেন রেশিও 20 থেকে 30 এর মধ্যে না থাকে সেই ক্ষেত্রে কম্পোস্ট কোয়ালিটি খারাপ হয়। এবং খারাপ কিরকম সেটা তোমাকে জানতে হবে। যদি প্রোটিনাস বা নাইট্রোজেনাস সাবস্টেন্স যদি খুব বেশি থাকে, যেমন পোল্ট্রি লিটার বা সোয়াইন ম্যানিউর, যারা কনসেন্ট্রেট বেশি খায়, নাইট্রোজেন বেশি খায় ফিডের সঙ্গে, এদের ম্যানিউরের সঙ্গে নাইট্রোজেন বেশি থাকে। তো সেক্ষেত্রে নাইট্রোজেন যত বেশি থাকবে তার সিএন রেশিওটা ছোট হবে, 10:1। প্রতি 10 ভাগে এক ভাগ নাইট্রোজেন। যেমন মানে বডিতে প্রায় 20% প্রোটিন থাকে না, আমরা ধরে নেই এটা 5:1 বা 6:1 অ্যানুয়াল বডি বা কার্কাস হলো সিএন রেশিও বলতে গেলে 5:1 বা 6:1। ম্যানিউরের মধ্যেও রুমিনেন্টের ম্যানিউরের সিএন রেশিও ওয়াইডার, ফাইব্রাস ম্যাটেরিয়ালস বেশি থাকে, কার্বন বেশি থাকে, ওই হিসেবে নাইট্রোজেন কম থাকে, যার ফলে সিএন রেশিওটা ওয়াইডার হয়, 20:1, 30:1। আবার যেগুলো এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ সেখানে নাইট্রোজেন একেবারেই কম, সেখানে দেখা যাবে সিএন রেশিও 50:1 বা 100:1। কাঠের গোড়া নাইট্রোজেন নাই বললেই চলে, এখানে সিএন রেশিও 400:1 বা 500:1। এই জন্য আমি যে কাঠের গোড়া দেই ম্যানিউরের সঙ্গে, সিএন রেশিও যদি মনে করো 10:1 আছে, এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে 30:1। কাঠের গোড়া দেওয়ার উদ্দেশ্য হলো ময়েশ্চারও ব্যালেন্স হবে, সিএন রেশিওটাও ব্যালেন্স হবে। আবার তুমি যদি এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ দিয়ে করো, সেখানে ময়েশ্চার কম আছে, ড্রাই শুকনা জিনিস দিয়ে কম্পোস্ট হবে না। এটাকে মাইক্রোবিয়াল গ্রোথের জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, কারণ ভিসা স্যাঁতসেঁতে কন্ডিশনেই মাইক্রোবস গ্রো করে, শুকনা জিনিসে মাইক্রোবস গ্রো করতে পারে না। গোবর শুকিয়ে গেছে, ছাগলের বিষটা শুকনা, এটা দিয়ে কম্পোস্ট করতে পারবো না, কারণ শুকনা জিনিসে মাইক্রোবস গ্রো করে না। এই জন্য আমরা ধান চাল শুকিয়ে রাখি, শুকনা জিনিসে মাইক্রোবস বা ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্রো করবে না। হ্যাঁ, আর ভিজা যে অ্যানিমাল ফিড যেগুলো ভিজা থাকবে সেখানে ফাঙ্গাস গ্রো করে, অ্যাসপারজিলাস ফ্লেভাসা ফাঙ্গাস, এখান থেকে কি হয় টক্সিন গ্রো করে ফিডের মধ্যে। তো ফিড ইনগ্রেডিয়েন্ট যদি শুকনা থাকে একবারে ড্রাই, সেখানে কোনো ফাঙ্গাস গ্রো করবে না। এই জন্যই তো ড্রাইং সিস্টেম, প্রিজারভেশন সিস্টেম। তো এই জন্য ময়েশ্চার বেশি দিলেই ফাঙ্গাস মাইক্রোবস গ্রো করবে, এনজাইম সিক্রেট করবে, ডিকম্পোজিশন দ্রুত হবে। আবার এমন ময়েশ্চার যেখানে 60% এর কম, সেক্ষেত্রে আমরা পানি দেব, পানি অ্যাড করে এটাকে আমরা 60 বা তার বেশি, ম্যাক্সিমাম 70 এর মধ্যে নিয়ে আসবো। এটা তোমরা ওই আই এস্টিমেশন বুঝতে পারো, যে জমিতে আমরা যে ফসল বলি এটাকে জো কন্ডিশন বলা হয়। মানুষ হাতি নিয়ে দেখলেই বুঝতে পারে এর মধ্যে বীজ বুনলে বীজ থেকে চারা বের হবে কিনা, অঙ্কুরোদ্গম হবে কিনা। একটু মাটিতে রস আছে, অঙ্কুরোদ্গম হবে। ঝুরঝুরা কন্ডিশন হলে কি এর মধ্যে যে বাতাস চলে এবং এরেশনটা ঠিক মতো। এই জন্য আমরা হাই এস্টিমেশনের দিকে নজর দিব না, আমরা নজর দিব আমরা ল্যাবে পরীক্ষা করব
ওভেনে দিয়ে টেস্ট করব ময়েশ্চার কত আছে। V1S1 এর মাধ্যমে আমরা সডাস্ট এর পরিমাণ ঠিক করব। V1S1 সমান V2S2। তো এখানে একটা যদি অজানা থাকে তাহলে ওইটার পরিমাণটা বের করা যাবে। মনে করো ময়েশ্চার জানি 80%, সডাস্টের আমি সডাস্ট মিশাবো, সডাস্টের ময়েশ্চার হলো 10%। সডাস্টের ময়েশ্চার টেস্ট করতে হবে একই সঙ্গে, ওভেনে দিয়ে দেখতে হবে। সডাস্টের ময়েশ্চার জানি 10, তারপরে আমি জানি গোবরের ময়েশ্চার 80। গোবর যদি নেই 100 কেজি, সডাস্ট কত কেজি নিলে এটা সমান হবে, এটা তোমরা V1S1 V2S2 এর মাধ্যমে ফর্মুলার মাধ্যমে বের করতে পারবে, বা আমরা এইভাবে বের করে থাকি। 100 কেজি গোবর নিয়েছি, 80% ময়েশ্চারের, এখন 10% ময়েশ্চারের, এটা একটা ওই যে কোনাকুনি সূত্রের মাধ্যমে বের করা যায়। একটা আয়তক্ষেত্রের 4টা কোণা 4টে বসিয়ে দিলে মাঝখানে যেটা মনে করো আমি 65% চাই, মানে আফটার মিক্সিং 65% ময়েশ্চার চাই, তাহলে কি পরিমাণ সডাস্ট এড করতে হবে? 10% ময়েশ্চারের কি পরিমাণ সডাস্ট দিলে এই মিক্সারের ময়েশ্চার 65% হবে, সেটি আমরা বের করে ফেলতে পারবো। এরপর মনে করো 100 কেজি গোবরের সঙ্গে মনে করো 5 কেজি সডাস্ট মিক্স করলাম, তাহলে এটার ময়েশ্চার হয়ে যাবে এখন 65%। এটাকে আমরা একটা স্তূপ তৈরি করে দেবো, একটা স্তূপের মধ্যে রেখে দেবো। যেহেতু এর মধ্যে অসংখ্য মাইক্রো অর্গানিজম থাকে এই গোবরের মধ্যে, এরা যেহেতু অক্সিজেন পেয়ে গেল, একটা সুন্দর পরিবেশ পেয়ে গেল, মাল্টিপ্লাই শুরু করলেই তোমার টেম্পারেচার রাইজ করলেই এর ভিতরে প্যাথোজেন সব মরে যাবে। বিগত সবগুলি ব্যাচকে আমরা করিয়েছি হাতে কলমে। আমাদের কম্পোস্টিং পিট আছে, ওখানে অনেকগুলি পিট, এক আমরা আগে মিক্সার তৈরি করি। আমরা শীতকালেও করেছি। একটু জরুরি ফোন, একটু কথা বুঝছো? জি স্যার। এরকম স্তূপ করতে হয় কম্পোস্টের জন্য। আগে ওই মিক্সার তৈরি করতে হবে, মিক্সচার তৈরি করে ময়েশ্চারটা দেখে এর সঙ্গে বাল্কিং ম্যাটেরিয়ালস, আমরা যেগুলি শুকনা জিনিস মিক্স করি, যে কাঠের গুঁড়া, তারপরে স্ট্র বা ট্রি লিভস, এটা বাল্কিং ম্যাটেরিয়ালস। এগুলি মিক্স করার পরে ময়েশ্চারটা নর্মাল কন্ডিশনে আসলে এরকম লম্বালম্বি স্তূপ করা হয়। দেখছো লম্বালম্বি যে স্তূপ, এটা নাম হলো উইন্ডো সিস্টেম। এটা মাঝে মাঝে টার্নিং দিয়ে দিতে হবে, 210 দিন বা 2 সপ্তাহ পরে টার্নিং দিতে হয়। টার্নিং দিলে এর মধ্যে অক্সিজেন মিশে, তো এক পর্যায়ে গিয়ে প্রায় মনে করো যদি রুমিনেন্টের ম্যানিউর হয় তাহলে লাগবে প্রায় 3 মাসের মতো। 3 মাসের মধ্যে তোমার এই সমস্ত অর্গানিক সাবস্টেন্স গুলি ডিকম্পোজ হয়ে যায়। আর যদি নন রুমিনেন্ট পোলট্রি বা পিগ বা সয়েল ম্যানিউর হয়, সেক্ষেত্রে 1 মাসেই কম্পোস্টিং কমপ্লিট হয়ে যায়। যেহেতু এখানে ফাইব্রাস ম্যাটেরিয়ালস কম থাকে, নন রুমিনেন্টের ম্যানিউরে ফাইব্রাস ম্যাটেরিয়ালস কম থাকে, আর তোমার প্রোটিনাস সাবস্টেন্স, নাইট্রোজেনাস সাবস্টেন্স বেশি থাকে। সিএন রেশিও এটা নরমালি দেখা যায় যে বাল্কিং ম্যাটেরিয়ালস মিশনের পরেও, সডাস্ট মিশনের পরেও সিএন রেশিও 20:1 এরকম থাকে, 20:1 থাকে, যার ফলে মাইক্রোবিয়াল গ্রোথ ভিগরাস হয়। নাইট্রোজেন দরকার হলো মূলত মাইক্রোবসের গ্রোথের জন্য। আমরা যে সিএন রেশিও মেনটেন করি, যে তুমি যদি এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ দিয়ে করো, বা সেই ক্ষেত্রে ইউরিয়া সার মারতে হবে, ইউরিয়া সার দিয়ে সিএন রেশিও ব্যালেন্স করতে হয়। কারণ প্রচুর ফাইবার থাকে, ইউরিয়া দিলে সে নাইট্রোজেন পায়,
এই ইউরিয়াটা হলো মাইক্রোবসের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় একটা নিউট্রিয়েন্ট। যদি মাইক্রোবস নিউট্রিয়েন্ট কম পায়, কার্বন নাইট্রোজেন কম পায়, মাইক্রোবসের গ্রোথ স্লো হয়ে যাবে, গ্রোথ কম হবে, মাইক্রোবস ভিগোরাস হবে না, দুর্বল থাকবে, সেক্ষেত্রে এনজাইম সিক্রেশন কম হবে। এনজাইম সিক্রেশন কম হলে এইগুলি ফাইব্রাস ম্যাটেরিয়ালস গুলি বা অর্গানিক সাবস্টেন্স গুলি কম ভাঙবে, এই জন্য সময় বেশি লাগে। আর পোল্ট্রি ম্যানিউর ক্ষেত্রে বা পিগ ম্যানিউর ক্ষেত্রে নাইট্রোজেনাস সাবস্টেন্স বেশি, মাইক্রোবসের গ্রোথ ভিগোরাস হয়, দ্রুত সংখ্যায় বাড়ে এবং ভিগোরাস থাকে, যার ফলে এনজাইম সিক্রেশন বেশি হয়, ফলে দ্রুত বায়োমাসকে সে ডিগ্রেড করতে পারে, ভেঙে ফেলতে পারে, এই জন্য সময় কম লাগে। এমনিতেও ফাইব্রাস ম্যাটেরিয়ালস কম প্লাস এনজাইমের পরিমাণ বেশি, ফলে কি হয়, কম সময়ে কম্পোস্টিং সম্পন্ন হয়, 1 মাসই এনাফ। আর ফাইব্রাস ম্যাটেরিয়াল যেগুলি রুমিনেন্টের ম্যানিউর, ফাইবার বেশি, মাইক্রোবসের এনজাইম সিক্রেশন যদি তুমি নাইট্রোজেন ব্যালেন্স না করো সেক্ষেত্রে এনজাইম সিক্রেশন কম হবে, ফাইবার বেশি, তার ফলে সময় বেশি লাগবে, লম্বা সময় নেবে ডিগ্রেড করার জন্য। ক্লিয়ার তো না? $190 so जी सर। 042 হেমি আসো, আসো নাকি নাই? নাস্তা করতে চলে গেছে। তসলিম 031 আসো। হাবিব 092 আসো। जी सर। ক্লিয়ার তো নাকি? जी सर। নাহিদ আসো, নাহিদ স্যার 82। জি স্যার আছি স্যার। যে 20টা গুলিকে আমরা নেই, তারপরে কিছু সোডাস্ট মিক্স করে এরকম লম্বা লম্বা স্তূপ করি, সারফেসে অক্সিজেন আছে, এই জন্য ভিতরের অক্সিজেনকে আবার ভিতরে অক্সিজেন যাতে পায় সেজন্য মিক্স করে দেই 10 দিন পর বা 15 দিন পরে মিক্স করে দিলে আবার ভিতরে অক্সিজেন পড়ে। আর এইটা হলো মেকানিক্যাল টার্নিং সিস্টেম, শেডের নিচে আমরা কম্পোস্টিং করব, যাতে কম্পোস্টিং করার পরে যাতে বৃষ্টি এসে গেলে কিন্তু ভিজে যাবে, নষ্ট হবে, কারণ বৃষ্টি আসলে ভিজে গেলেই এনারজি কন্ডিশন তৈরি হয়ে যাবে। যেটা দেখছো যে খোলা আকাশের নিচে, সেখানে বৃষ্টির সম্ভাবনা নাই, যেখানে বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে খোলা আকাশের নিচে কম্পোস্টিং করা যায় না, সেখানে শেডের নিচে কম্পোস্টিং করতে হয়। আর এটা হলো মেকানিক্যাল টার্নিং ডিভাইস, এটা জাস্ট একদিক থেকে আরেক দিক চলে যাবে, অটোমেটিক টার্নিং হয়ে যাবে। ফাইনালি টার্নিং হওয়ার পরে যখন কম্পোস্ট হয়ে যায় তখন এর মধ্যেও কিছু কিছু বড় বড় জিনিস থেকে যায়, অনেক কিছু ডিকম্পোজ হয় না, পার্টিকেল সাইজ অনেক ক্ষেত্রে বড় থেকে যায়, এই জন্য ফাইনালি ক্রাশিং করতে হয়। ক্রাশিং করলে একবার সবগুলি পার্টিকেল একদম পাউডার ফর্মে চলে আসে। ফাইনালি ক্রাশিং করতে হয়, ক্রাশিং এর পরে প্যাকেজিং, তারপরে প্যাকেট তৈরি করে বাজারে বিক্রয়। তো আমাদের মূলত দেখার বিষয় হলো আগে ময়েশ্চার ব্যালেন্স করতে হবে। ড্রাইমিটার আমরা চেক করব ওভেনে দিয়ে, তারপরে কি পরিমাণ বাল্কিং ম্যাটেরিয়ালস, কাঠের গুঁড়া বা শুকনো খড় বা শুকনো গাছের পাতা কি পরিমাণ মেশাবো সেটাকে বের করবো, তারপরে মিক্স করব, মিক্স করে স্তূপ তৈরি করবো, এরপরে মাঝে মাঝে টার্নিং দেবো।
আর কি করতে হবে, টেম্পারেচার দেখতে হবে, টেম্পারেচার প্রথম দিন কত টেম্পারেচার ছিল, ডেইলি টেম্পারেচার রিডিং নিতে হবে, কোন দিন কত টেম্পারেচার থাকবে। আবার যখন মিক্সিং করবা স্তূপ থেকে বের করে মিক্সিং করে আবার যখন পাইলে দিয়ে দেবো কম্পোস্ট, আবার স্তূপ তৈরি করবো, তখন টেম্পারেচার দেখা যাবে কম, কারণ স্তূপটা ভাঙলেই টেম্পারেচার কমে যায়। আবার যখন আমরা সুন্দর করে মিক্সিং করে আবার রেখে দেবো, আস্তে আস্তে আবার টেম্পারেচার গ্রো করবে। এটা যেগুলো গোবর, গরুর গোবর হতে পারে, পোলট্রির, ছাগল, ঘোড়া, যে কোনো, এটা আমরা করবো। আর যদি এরকম মনে করো অ্যানিমেল মারা যায় বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লুতে, একটা সুগারের ফার্মের 2000 সুগারই মারা গিয়েছে, সেটা সোয়াইন ফ্লুর কারণে হতে পারে, তখন সেগুলি পরিবেশের জন্য বার্ডেন। এই যে বার্ড ফ্লু মারা গেছে বার্ডগুলি, এগুলি পরিবেশের জন্য বার্ডেন। কোনো কোনো ফার্মে 1 লক্ষ বার্ড থাকে, তো ফ্লু এর কারণে সব বার্ড মেরে ফেলতে হয়, মারা যায় অথবা মেরে ফেলতে হয়। সেক্ষেত্রে আমরা ওগুলির মাধ্যমে এগুলিকে কম্পোস্ট তৈরি করে ফেলি, 1 লেয়ার নিচে নিচে সরাস দিয়ে, তার উপরে বাট মুরগি, আবার কিছু চুন টুন কাঠের গুঁড়া এগুলি দিয়ে আবার এইভাবে বিভিন্ন লেয়ারে রেখে দেওয়া হয়। স্ট্র আছে, ম্যানিউর আছে, উপরে 1 লেয়ার ম্যানিউর দেওয়া হয়, মাঝখানে চিকেন থাকে, খড় থাকে, ম্যানিউর থাকে, এই যে লেয়ার গুলি আছে, নিচে ম্যানিউর, খড়, তারপর মুরগি, আবার ম্যানিউর, আবার খড়, আবার মুরগি, আবার ম্যানিউর, খড়, মুরগি, এগুলি দিয়ে স্তূপ করে রেখে দেওয়া হয়। এরপরে আবার টার্নিং দিলে আবার সব মিক্স হয়ে যাবে একসাথে, মাঝে মাঝে টার্নিং দিতে হবে, দিলে এইগুলি শুকরের সাইজ কিন্তু অনেক বড় হয়। আমাদের দেশের গরুর চেয়েও শুকরের সাইজ অনেক সময় দেখা যায় যে কম থাকে না, একটা শুকর ওজন প্রায় 200-250 কেজি পর্যন্ত আমাদের দেশের গরুর মতো। এগুলিকে বড় একটা শেডের নিচে ওই তুষ দিয়ে মিশিয়ে অথবা কাঠের গোড়া দিয়ে মিশিয়ে কম্পোস্ট করে ফেলা হয়। এটাকে আমরা বলি মর্টালিটি কম্পোস্ট। মর্টালিটি কম্পোস্টের জন্য ক্লাসটা শেষ করে আসতেছি। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে ঠিক আছে। এন্টারপ্রাইজ মানে এন্টারপ্রাইজ বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। মনে করো এখন তো ব্রয়লার বাজার বিক্রি হচ্ছে, এমন একটা সময় আসলে বাইরে এগুলি হয়ে গেছে অলরেডি, যে একদিকে ব্রয়লার বাজার মার্কেটিং হয়, আর একদিকে কম্পোস্টের প্যাকেট ব্যাগ বাজারে চলে যাচ্ছে। যদি কয়েকটা শেড থাকে মুরগির, কয়েকটা শেড থাকবে কম্পোস্টিং এর, এরকম শেড, একটা ঘরের মুরগি খালি হয়ে যাবে, সেই ঘরের বিষ্ঠাগুলি চলে যাবে কম্পোস্টিং শেডে, ওখানে কম্পোস্ট হবে। এরকম ফাইনাল কম্পোস্ট পরবর্তীতে চলে যাবে মার্কেটে। তো এটি আসলে একটা দেশ, আমাদের দেশের সবগুলি ম্যানিউর, বিশেষ করে ক্যাটেল ফার্ম যত আছে, ক্যাটেলের ম্যানিউর, পোলট্রির ম্যানিউর, ছাগল ভেড়ার সমস্ত ম্যানিউর যদি আমরা কম্পোস্টিং এর আওতায় আনতে পারি, তাহলে এই দেশে বাইরে থেকে 1 পয়সার সার লাগবে না। আমাদের দেশের জমির উর্বরতা রক্ষার জন্য এইটুকুই যথেষ্ট। আবার যদি আমাদের সবটুকু ম্যানিউরকে বায়োগ্যাসে রূপান্তরিত করি, তাহলে এই দেশে কোনো ইলেকট্রিসিটিও লাগবে না, স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে ইলেকট্রিসিটি রপ্তানি করা যায়। কারণ এত হিউজ অ্যানিমেল, লাইভস্টক নাম্বারের দিক থেকে আমরা অনেক উপরে আছি, 20টার পরিমাণও বেশি। তো একদিকে 20টা কাজে লাগছে না, কিন্তু পরিবেশের দূষণ করছে, পরিবেশ নষ্ট করছে, হিউজ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলি এমিশন হচ্ছে, নাইট্রাস অক্সাইড এমিশন হচ্ছে। নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড তিনটাই গ্রিন হাউস গ্যাস, এগুলি পরিবেশ নষ্ট করতেছে। আমরা যদি কম্পোস্ট করতে পারি অথবা বায়োগ্যাস করতে পারি, বায়োগ্যাস করলে একদিকে পাবো গ্যাস,
জ্বালানি, কমার্শিয়াল বায়োগ্যাস প্ল্যান্ট হয়, সেখান থেকে আমরা পাবো ইলেকট্রিসিটি করা সম্ভব। এটা ন্যাশনাল গ্রিডেও সাপ্লাই করা যাবে যদি মানে কমার্শিয়ালি চিন্তা করি। আমাদের দেশটা এই দিক থেকে আমরা একটু পিছনে পড়ে আছি, হ্যাঁ, মেকানিক্যালি আমরা একটু পিছনে, কারণ যে পরিমাণ ম্যানুয়াল প্রতিদিন নষ্ট হচ্ছে, পরিবেশের দূষণ হচ্ছে, এগুলি যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে ইলেকট্রিসিটি হয়ে আমাদের কাজে লাগতো, লোডশেড যাতে আসতে হতো। তো এইগুলি ভার্মি কম্পোস্ট আমরা আগামী ক্লাসে করবো। কম্পোস্ট তো তোমরা বিশ্ববিদ্যালয়ে আসলে একদিন তোমাদেরকে দেখাই দিব আর কি, আপাতত তো আর দেখার সুযোগ নাই। তবে থিওরিতে যা করেছো ওইটুকুই তোমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজে লাগবে। মূলত আমরা ময়েশ্চার ব্যালেন্স করবো আর অক্সিজেন সাপ্লাই করবো। অক্সিজেন সাপ্লাইয়ের জন্য টার্নিং করি কি জন্য? টু সাপ্লাই অক্সিজেন। অক্সিজেন সাপ্লাই জন্য দরকার অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলিকে বাঁচিয়ে রাখার জন্য। অ্যারোবিক ব্যাকটেরিয়া যদি ভিগোরাস হয়, বেঁচে থেকে মাল্টিপ্লাই করে, তাহলে এরা ওই কেমিক্যাল চেঞ্জগুলি করবে। নাইট্রিফিকেশন এর মাধ্যমে ওই যে নাইট্রেট থেকে নাইট্রেট হয়, যেটা নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট হবে, এটা গাছের জন্য উপযোগী, প্ল্যান্টের জন্য উপযোগী। আর হলো সিএন রেশিও ব্যালেন্স করতে হবে। সিএন রেশিও ব্যালেন্স করার জন্য আমরা ওই যদি সিএন রেশিও বেশি ওয়াইডার হয়, তখন এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ নাইট্রোজেন একবারই কম, সেক্ষেত্রে আমরা ইউরিয়া যোগ করে দিই। আর যেখানে নাইট্রোজেন অত্যধিক বেশি, যেমন ডেড কার্কাস, মরা মুরগি বা সোয়াইন, এগুলি দিয়ে যখন করবো, অথবা সোয়াইন ম্যানিউর, পোলট্রি ম্যানিউর, এখানে সিএন রেশিও খুবই ন্যারো, মানে নাইট্রোজেনের পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমরা সডাস্ট বা স্ট্র এগুলি আমরা অ্যাড করি, ইউজ করি। আর পার্টিকেল সাইজ, বড় বড় সাইজের কোনো জিনিস দেওয়া যাবে, যত ছোট পার্টিকেল সাইজ যত ছোট হবে তত দ্রুত ডিকম্পোজ হবে। পার্টিকেল সাইজ আমরা যখন করব কম্পোস্টিং ক্ষেত্রে, এটা আসলে দেখা যায় যে যদি আমরা স্ট্র দিয়ে করি, শুকনা খড়, সেক্ষেত্রে খড়টা হবে একবারে লেস দেন হাফ ইঞ্চ, 1-2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, বা একেবারে ছোট্ট পার্টিকেল, একদম চপিংটা হবে খুবই ফাইন। যত ছোট পার্টিকেল হবে তত দ্রুত মানে ডিগ্রেডেশন। আর বড় সাইজ যত বড় হবে তার সারফেস এরিয়া তত কম হয়, মাইক্রোবিয়াল অ্যাটাচমেন্ট কম হয়। যত ছোট জিনিস হবে তার সারফেস এরিয়া বড়। এই জন্য আমরা বলি হাতির চাইতে মুরগির সারফেস এরিয়া বেশি। একটা হাতির সারফেস এরিয়ার সাথে মুরগির সারফেস এরিয়া বেশি। হাতি যত বড় তার সারফেস এরিয়া তত কম, যত ছোট তার সারফেসের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য পার্টিকেল ছোট করতে হবে। আর কম্পোস্টিং কমপ্লিট হয়ে গেছে, এটা বুঝবো কেমনে? কম্পোস্টিং কমপ্লিট এটা বোঝার উপায় হলো, যখন বাইরের টেম্পারেচার ভিতরের টেম্পারেচার, কম্পোস্ট পাইলের ভিতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার সমান, মানে কি কম্পোস্টিং কমপ্লিট। আর যতক্ষণ দেখবে ধোঁয়া উঠতেছে, ওই যে দেখা যায় ধোঁয়া, এই ধোঁয়া যতক্ষণ উঠতেছে এর মানে কি ভিতরে এখনো অনেক গরম। গরম মানে কি এখনো হিট জেনারেশন হচ্ছে, মানে ডিকম্পোজ হচ্ছে। এখন ডিকম্পোজিশন চলতে থাকবে, এর মানে কিন্তু টেম্পারেচার বেশি থাকবে। যখন ডিকম্পোজিশন শেষ আর হিট জেনারেশন হয়, টেম্পারেচার সমান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় উপর দিয়ে ফাঙ্গাস গুলো বসছে। তো এখানে কোন স্টেজে হাই টেম্পারেচারে লো টেম্পারেচারে কাজ করে এগুলো তোমরা আগে থেকে জানো। ফাইনালি যখন ভিতরে টেম্পারেচার নরমাল, তখন উপর দিয়ে ফাঙ্গাস গুলো করে, তখন বুঝবা যে একদম কম্পোস্ট কমপ্লিট হয়ে গেছে। তখন এই যে আমরা এদেরকে যে গ্রাইন্ডিং করে আরেকটু ড্রাই করে, মানে প্যাকেজিং করার জন্য আরেকটু ড্রাই করতে হবে। তুমি একটু সরিয়ে রেখে দিলেই ময়েশ্চার, ফাইনাল কম্পোস্টের ময়েশ্চার একেবারে কম, 30-35%। শুরুতে ছিল আমাদের
শুরু করেছিলাম 60, 65 বা 70। তো কম্পোস্টিং চলতে চলতে একটা পর্যায়ে টার্নিং দেই, তারপরে এয়ার ফ্লো হয়, টার্নিং হয়, তারপর সময় পার হয়, আস্তে আস্তে এর ময়েশ্চার কমতে থাকে, কমতে ফাইনালি যখন আমরা প্যাকেজিং করবো তখন 30, 35, 25 মূলত ড্রাই এর মতো। ভিজা জিনিসকে প্যাকিং করলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, ভিজা জিনিস প্যাকিং করা যাবে, এই জন্য প্যাকিং এর আগে তোমাকে অবশ্যই ড্রাই করে নিতে হবে। তো আগামী ক্লাসে আমরা ভার্মি কম্পোস্ট সম্পর্কে করবো। আজকে এখানেই থাক, তোমরা যারা নাস্তা করে ফেলো।